আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ ঘিরে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। সুপারিশে গণভোটের জন্য জুলাই সনদের যে কপি সংযুক্ত করা হয়েছে সেখানে নেই নোট অফ ডিসেন্ট। ফলে বেঁকে বসেছে বিএনপি। কমিশন ও সরকারের বিপক্ষে অনৈক্য সৃষ্টির অভিযোগ তুলেছে দলটি। সরকারের কাছে এভাবে উপস্থাপন করা সঠিক হয়নি মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় সুপারিশে ঐক্যের সুর রয়েছে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার পর থেকেই রাজনীতির মাঠে অনৈক্যের সুর বেজে উঠেছে। প্রধান সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষরকৃত জুলাই সনদ আর গণভোটের জন্য সুপারিশকৃত নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদ নিয়ে ক্ষুব্ধ প্রধান রাজনৈতিক দল বিএনপি। এটিকে তারা প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অন্যতম অংশী বিএনপিকে আখ্যায়িত করে এই বিশেষজ্ঞ বলেন, নোট অফ ডিসেন্ট সহ গণভোট একটি জটিল প্রক্রিয়া, তবে সরকারের কাছে এভাবে উপস্থাপন ঠিক হয়নি। নোট অফ ডিসেন্ট সহ আপনি কেমনে জনগণকে বোঝাবেন যে এইটাতে কেউ একমত কেউ একমত না? এটা কঠিন বোঝানো, কিন্তু সরকারের কাছে উপস্থাপন করার ক্ষেত্রে তো আপনি নোট অফ ডিসেন্ট দিতেই পারতেন। সরকার যখন গণভোটে দিবে প্যাকেজটা, সেই প্যাকেজে নোট অফ ডিসেন্ট হতে পারে, কিন্তু এমনটা হওয়া যাবে না যে নোট অফ ডিসেন্টের কোনো ইস্যু মানে ঐক্যমত্য আকারে যদি মূল প্রস্তাবে চলে আসে, এটা ঠিক হবে না। তিনি বলেন, জুলাই সনদকে এমনভাবে জনগণের কাছে উপস্থাপন করতে হবে যাতে জনরায় এর পক্ষে যায়। জুলাইয়ের এই সনদ নিয়ে কিন্তু একটা অংশ যারা কর্তৃত্ববাদ ফেসিবাদের পক্ষে, তারা তো নো ভোট দেওয়ার জন্য অনেকেই প্রস্তুত না। এক, দ্বিতীয়ত হলো আপনি হুবহু যেভাবে ঐক্যমত্য হয়েছে জুলাই সনদ নিয়ে সেইভাবে উপস্থাপন না করে যদি কিছু কাটছাট করে যোগ বিয়োগ করে এটাকে গণভোটে দেন, তাহলে আর একটা গোষ্ঠী অসন্তুষ্ট হচ্ছে না? আমরা তো না আসার জন্য জুলাই সনদ করি নাই ভাই। আপনি এমনভাবেই জুলাই সনদ উপস্থাপন করবেন যেভাবে করলে হ্যাঁ আসবে। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেল সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, নোট অফ ডিসেন্ট সহ গণভোট অর্থবহ হবে না। আপনি যদি নোট অফ ডিসেন্ট সহ এটা গণভোটে নেন, সেই গণভোটের ফলাফল কিন্তু তেমন একটা অর্থবোধক হয় না, কারণ তখন তো আপনার নোট অফ ডিসেন্ট সহই জনগণ এটাকে অ্যাপ্রুভ করছে। কাজেই আপনি জানতে পারছেন না যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে রাজনৈতিক দলের, সেগুলোর ব্যাপারে জনগণের মতামত। তিনি বলেন, কমিশন যে দ্বিতীয় বিকল্প প্রস্তাব দিয়েছে সেখানে সব রাজনৈতিক দলের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো দ্বিতীয় প্রস্তাব, এটার মধ্যে আমি তো মনে করি অনৈক্য না, এটার মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলের চাহিদাকে অ্যাড্রেস করা সম্ভব হয়েছে এবং এতে করে সবগুলো দলের মধ্যে দ্বিতীয় প্রস্তাবের ব্যাপারে একটা ঐক্য হওয়ার আমি তো মনে করি ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণ রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন চায় মন্তব্য করে তারা বলেন, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই সরকার এবং রাজনৈতিক দলগুলোকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে জুলাই সনদ হুমকির মুখে না পড়ে। খান আলামিন, আরটিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, আগামীতে নৌকার বিকল্প হয়ে উঠবে এনসিপির শাপলা। গতকাল সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। এর সময় তিনি আরও বলেন, শাপলা কলি অন্তর্ভুক্ত করা গেলে শাপলা ফুলও অন্তর্ভুক্ত করা যাবে। নির্বাচন কমিশন এনসিপির প্রতীক বরাদ্দ নিয়ে গড়মসি করছে বলেও অভিযোগ করেন তুষার। নির্বাচনের শাপলা প্রতীক নিয়েই এনসিপি অংশগ্রহণ করবে বলে জানান তিনি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। জেলার সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্রতিদিন ভর্তি হচ্ছেন 20 থেকে 30 জন ডেঙ্গু রোগী। সিটি কর্পোরেশন ডেঙ্গু নিধন কর্মসূচি শুরু করলেও অপ্রতুল বলছেন অনেকে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি আরও বাড়ানো উচিত বলছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চলতি মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 7 শতাধিক রোগী। 40 শয্যার ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন 2 থেকে 3 গুণ রোগী। শয্যা না পেয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 12 জন। ডেঙ্গু আসলে ডে বাই ডে বাড়তেছে। হাসপাতালে প্রায় আজকে পর্যন্ত 79টা পেশেন্ট ভর্তি আছে। ছুটিতে দেখা যায় ভর্তির সংখ্যা বেশি, অর্থাৎ রোগী গ্রেজুয়ালি বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু শনাক্ত হয় ৮,৭৭৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫,৫৭৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫ জনের। আগামী মাসের শুরুর দিকে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। আইসিইউ বেড বাড়ানো সহ জনবল সংকট মোকাবেলায় কাজ করার কথা বলছেন হাসপাতাল পরিচালক। আমি আইসিইউটা ডেভেলপ করার চেষ্টা করছি। যদি আমাদের ইন্টেন্সিভিস্ট আনতে পারি, কিছু লোক ট্রেনিং করে আনবো, তখন হয়তো কিছুটা কমবে। বাট এটা কিন্তু নিলে আনতে গেলে আপনাকে রোগীকে আর্লি ইন্টারভেনশন করতে হবে। চলতি বছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮,০১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৮৭৮ জন। মারা গেছেন ১৩৪ জন। নেই পর্যাপ্ত চিকিৎসক, ওষুধ ও শয্যা। হাসপাতালের বারান্দা ও সিঁড়িতে বিছানো হয়েছে রোগীর বেড। অপরিচ্ছন্ন টয়লেট আর ভাঙা দরজায় কাপড় টানিয়ে কোনো মতে ব্যবহার করছেন রোগীরা। যদি টাকা দেওয়া হয়, যদি বলে যে টাকা দেবো, তাহলে একটু পরিষ্কার করে দিয়ে যায়, তা নাহলে সাইড থেকে কুড়াই নেবে, পাশে আসবেই। ঝালকাঠিতে গত দুদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ জন। চলতি বছর সদরসহ জেলার ৪টি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৫ শতাধিক রোগী। এদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকিরা। সাকিব আল হাসান, RTV। পুরো মৌসুম জুড়েই ডেঙ্গু ভয়াবহতা রূপ দেখিয়েছে উপকূলীয় জেলা বরগুনায়। বর্তমান পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ আছে কিনা, সেখানে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন। ছাড়জিনা, বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা এখনও কিন্তু কমছে না। গতকালকের পর্যন্ত আমাদের বরগুনায় আক্রান্তের সংখ্যা ৮,৮০৬ জন। ইতিমধ্যে সরকারিভাবে ১৫ জন মৃত্যুর কথা বলা হলেও ৬৩ জন এখন পর্যন্ত মারা গিয়েছে। গত পরশুদিনও জেলখানার একজন নারী ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে। আমাদের বরগুনার সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা জানিয়েছেন যে তারা ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করলেও তাদের ধারণা হচ্ছে যে ডেঙ্গুর যে আগে যেমন স্বচ্ছ পানিতে ডেঙ্গু মশা তৈরি হতো, এখন অস্বচ্ছ পানিতেও, নোংরা পানিতেও ডেঙ্গু মশা তৈরি হচ্ছে। তো যে ক্ষেত্রে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং প্রতিদিনই 30 বরগুনা হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু ১০০-র মতো রোগী ভর্তি রয়েছে এবং এই ডেঙ্গু রোগীরা বিছানায় তাদের ঠাঁই হচ্ছে না, তাদেরকে ফ্লোরে রাখতে হচ্ছে। এমনকি তারা যে বাথরুমগুলো ব্যবহার করে সেই বাথরুমও অনেকটা নোংরা, অপরিচ্ছন্ন। পরিচ্ছন্ন রাখতে পারছেন না, তারপরেও তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে যা সব রোগীরা ভর্তি আছেন তারা যেটা বলছেন যে এখানে সঠিক চিকিৎসা হচ্ছে না, একটু অসুস্থ। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ১৪ বছর প্রতীক্ষার পর চালু হচ্ছে খুলনার নতুন কারাগার। খুলনা জেলা নতুন কারাগারে ১০০ সাজাপ্রাপ্ত বন্দী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে কয়েকদিনের স্থানান্তরের প্রক্রিয়া চলছে। পরে ধাপে ধাপে নেওয়া হবে আরও বন্দীদের। আধুনিক এ কারাগারে শাস্তির সঙ্গে থাকবে সংশোধনের সুযোগ। পুরনো কারাগারে মহানগরীর বাসিন্দা ও নতুন কারাগারে থাকবে জেলার বন্দীরা। এখানে বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দীদের জন্য রয়েছে আলাদা ভবন, কিশোর ও কিশোরীদের জন্য আলাদা ব্যারেক, আর নারীদের জন্য হাসপাতাল, মোটিভেশন সেন্টার ও ওয়ার্কশেড। বন্দীদের চিকিৎসার জন্য থাকবে ৫০ শয্যার হাসপাতাল। শিশু সন্তান সহ নারী বন্দীদের জন্য রয়েছে পৃথক ওয়ার্ড, যেখানে সাধারণ বন্দীদের প্রবেশাধিকার থাকবে না। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, বন্দী স্থানান্তরণের আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, যেমনটা বলছিলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর আর অল্প সময়ের মধ্যেই কিন্তু খুলনার পুরাতন যে জেলা কারাগার রয়েছে সেই কারাগার থেকে নতুন জেলা কারাগারে বন্দী স্থানান্তর অনুষ্ঠিত হবে। তবে আমি যতদূর জানতে পেরেছি আর অল্প সময়ের মধ্যেই পুরাতন যে জেলা কারাগার রয়েছে সেই কারাগার থেকে কারাবন্দীদের নিয়ে নতুন কারাগারের উদ্দেশ্যে রওনা হবেন জেল কর্তৃপক্ষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর বাইপাস সড়কের পাশে যে নতুন কারাগারটি স্থাপন করা হয়েছে সেই কারাগারের প্রশাসনিক ভবনের সামনে। আমি এসে যেটা জানতে পেরেছি যে
বলছিলেন 100 কারাবন্দী নিয়ে আজকে তাদের যাত্রা শুরু করছে এবং পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু তারা খুলনার যে 9টি উপজেলা রয়েছে, উপজেলার যে সকল কারাবন্দী পুরাতন কারাগারে রয়েছে তাদেরকে এই নতুন কারাগারে স্থানান্তর করবেন। সেই সঙ্গে খুলনার যে পুরাতন কারাগারটি রয়েছে ওই কারাগারটিতে মহানগরীর কারাবন্দীরা অবস্থান করবেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে নতুন যে কারাগারটি স্থাপন করা হয়েছে এই কারাগারটি কিন্তু ইতিমধ্যে কাজ সম্পূর্ণ করেছেন খুলনার যে গণপূর্ত বিভাগ রয়েছে, গণপূর্ত বিভাগের কর্মকর্তাগণ। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, তিনি বলেছেন যে তাদের যে 288 কোটি টাকার কাজ ছিল সেই সকল কাজ ইতিমধ্যে তারা সম্পূর্ণ করেছেন। তারা ইতিমধ্যে কারা কর্তৃপক্ষকে তাদের সকল কিছু বুঝিয়ে দিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে নতুন কারাগারে যে সকল কারাবন্দী আসবেন তাদেরকে দেখার জন্য একটি সুন্দর পরিবেশ অপেক্ষা করছে বলে তারা জানিয়েছেন। তবে আর অল্প সময়ের মধ্যে আমি যতদূর জানতে পেরেছি যে পুরাতন কারাগার থেকে কারাবন্দীদের নিয়ে রওনা দিবেন কারাবন্দীদের গাড়িটি। এই ছিল খুলনা নতুন কারাগার থেকে কারাবন্দীদের স্থানান্তরের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মনির। বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ। এতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বেড়েই চলেছে ইলিশের সরবরাহ। চলতি মৌসুমে বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে প্রধান মৌসুমে তেমন ইলিশ ধরা না পড়লেও হঠাৎ করে জেলেরা ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ঘাটে আসছেন। তবে দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। প্রতি মণ 1 কেজি বা এর বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1,10,000 থেকে 15,000 টাকায়। 800-900 গ্রাম ওজনের ইলিশ 80,000 এবং 500 থেকে 700 গ্রামের 50 থেকে 60,000 টাকায় বিক্রি হয়। এছাড়াও ঝাটকা ইলিশ বিক্রি হয় প্রতি মণ 20 থেকে 27,000 টাকা। হঠাৎ করে বিএফডিসি ঘাটে ইলিশ আসায় এ যেন হতাশার মধ্যেও আশার আলো দেখছেন ট্রলার মালিকরা। ইলিশ সরবরাহের বিষয়ে বরিশালের মাছঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ইলিশের সরবরাহ কেমন, বিস্তারিত জানাবেন। ফারিনা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছেন, বরিশালে কিন্তু ইলিশের বাজার এখন চাঙা। তার কারণ গত 22 দিন মা ইলিশ ধরা নিষেধাজ্ঞার পরে কিন্তু শুরু হয়েছে নতুন করে ইলিশ আসা। এবং আমি এখন রয়েছি বরিশালের যে শহরের সবচেয়ে বড় আমদানি যে বাজারটি, সেটি যে বরিশাল পোর্ট রোড মাছ বাজার। এই বাজারটিকে ঘিরেই কিন্তু গোটা দক্ষিণাঞ্চলের মাছের আমদানি এবং রপ্তানি উভয়ই এখান থেকে হয় এবং এখান থেকে দেশের বাইরেও এখান থেকে মাছ রপ্তানি করা হয়। সুতরাং এখানে কিন্তু মাছ সবসময় থেকে থাকে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি, এই যে বাজারটি ঘুরে আমরা যেমনটি দেখেছি এবং তথ্য নিয়েছি এখানে আড়তদারদের কাছ থেকে, তারা বলছেন যে এখন পর্যন্ত সমুদ্রের মাছগুলো কিন্তু বরিশালে আসতে শুরু করেনি। ফলে বরিশালের আশপাশের যে নদীগুলো রয়েছে মিঠা পানির মাছ, সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে এবং এই কারণে কিন্তু এখানে অধিক মূল্য দিয়ে কিনতে হচ্ছে এখানে যারা ক্রেতা সাধারণ তাদেরকে। তার কারণ আমরা এখান থেকে খোঁজ দিয়েছিলাম, তারা বলছেন বরিশাল কীর্তনখোলা, কালাবদর থেকে শুরু করে মেঘনা, তেঁতুলিয়া এই নদীর মাছগুলো এখানে হচ্ছে এবং মিঠা পানির মাছ এবং যেহেতু সুস্বাদু, তার এই কারণে এই মাছের দামটা অনেক কমছে বেশি। আমি একটু দেখাতে চাচ্ছি, গোটা বাজার জুড়ে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণে এখানে লোকজন আসছে এবং ক্রেতা এবং পাইকারি ক্রেতারাও কিন্তু ক্রেতারাও কিন্তু এখানে আসছে এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে 1 কেজির উপরে যে মাছগুলো ইলিশ মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 32 থেকে 35,000 টাকা মন চলছে। অর্থাৎ প্রতি কেজি কিন্তু এখানে 3200 থেকে 3500 টাকা কেজি চলছে। আর প্রতি কেজি এলসি অর্থাৎ 900 গ্রামের যে মাছের সাইজের মাছ রয়েছে ইলিশ মাছ, এগুলো কিন্তু 90,000 টাকা কেজি চলছে। আমার সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু প্রায় 35,000 টাকা কেজি চলছে। অপরদিকে 400 গ্রাম এবং 500 গ্রামের যে মাছ সেগুলো কিন্তু 64,000 টাকা কেজি চলছে। সুতরাং এখানে যে আড়তদাররা তারা বলছেন যে পর্যন্ত সমুদ্রের মাছ না আসবে সে পর্যন্ত মাছের দাম কমার কোনো সুযোগ নেই। তো আমরা প্রশ্ন করেছিলাম যে কবে নাগাদ আসতে পারে। তারা বলছেন যে অবরোধের পর যেহেতু বরিশাল থেকে ট্রলারগুলো চলে গিয়েছে, তো এ কারণে আস্তে আস্তে আরো 2-1 দিন সময় লাগবে। হয়তো আগামী সপ্তাহের দিকে মাছের দাম কিছুটা কমতে পারে বলে আমাদেরকে এখানে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন। ফারহিনা, এই ছিল এখন পর্যন্ত বরিশাল থেকে ইলিশের বাজার তথ্য আমার কাছে। ধন্যবাদ আপনাকে।
ঢাকা আরিচা মহাসড়ক 4 লেনে উন্নীত করা হলেও তার সুফল থেকে বঞ্চিত হচ্ছে পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। মহাসড়কের উপর এবং সার্ভিস লেনে অবৈধ পার্কিং, মহাসড়ক ঘেঁষে গড়ে ওঠা গ্যারেজগুলোর দৌরাত্ম্যে প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা, যানজট ভোগান্তি সহ অতিষ্ঠ পরিবহন চালকরা। এক্ষেত্রে প্রশাসনের নীরব ভূমিকায় হতাশ সচেতন মহল সহ স্থানীয়রা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ পথ ঢাকা আরিচা মহাসড়ক। প্রতিদিন এই সড়কটি দিয়ে বিভিন্ন জেলায় চলাচল করে হাজার হাজার যানবাহন। তবে ব্যস্ততম এই সড়কটির উপর এবং দুই পাশে অবৈধভাবে বাস ট্রাক সহ যানবাহন পার্কিং করে রাখার ভোগান্তি নিত্যদিনের। গুরুত্বপূর্ণ মহাসড়কটি ঘেঁষে গড়ে ওঠা অবৈধ গ্যারেজগুলো মহাসড়কের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে। পার্কিং করা চালক আর গ্যারেজ দেয়াদের প্রশ্ন করা হলে শোনান নানা অজুহাত। এখানে ঠিক করার জায়গা নাই, গ্যারেজে জায়গা নাই, রাস্তায় আমার গাড়ি তো সাইডে আছে, সাইডে থেকে তো কাজ করতেছি, তা ঝুঁকি আবার গেছি রাস্তা। বাম পাশে ঝুঁকি আমরা কমই মনে করি, গাড়ি অনেক সময় ডান পাশ দিয়ে ওভারটেক করে, বাম পাশ দিয়ে তারা ওভারটেক করে না। ভোগান্তির মধ্যে জ্যাম বেজে জায়গা রাস্তার মধ্যে, এই তাছাড়া তো এমবেই নেই। 2 লেনের রাস্তা, 3 লেনের রাস্তা, এর মধ্যে 1 লেন তো আটকায় রাখছে। মহাসড়কের উপরে আপনার যে গ্যারেজে গাড়ি টাড়ি রাখা, বিভিন্নভাবে অবৈধ পার্কিং, এগুলো প্রতিনিয়ত হচ্ছেই। মহাসড়কে ভোগান্তি লাঘবে নিজেদের সদিচ্ছার কথা জানিয়ে জনবল সংকটের অজুহাত তোলেন এ পুলিশ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে আমাদের জনবলের সীমিত থাকার কারণে অন্যান্য সড়কে তারা প্রতিদিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান করছি। যখনই আমরা রাস্তার উপরে আনঅথরাইজড কোনো পার্কিং আমরা দেখে থাকি, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। অবৈধ পার্কিং বন্ধ, ভোগান্তি লাঘব এবং মহাসড়কে নিরাপত্তায় উদ্যোগী হবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV। মুন্সিগঞ্জের শ্রীনগরে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম রেজা নামে এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা 2টি দুর্ঘটনায় 7টি গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 16 জন। শুক্রবার রাতে শ্রীনগর উপজেলার ধলেশ্বরী ব্রিজ 1 ও ধলেশ্বরী ব্রিজ 2 এর মধ্যবর্তী এলাকায় এবং ওমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ধলেশ্বরী টোল প্লাজার পাশে ঢাকামুখী লেনে 4টি থেকে 5টি গাড়ি পরপর সংঘর্ষে জড়ায়। এর কিছুক্ষণ পরই এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ওমপাড়া এলাকায় একটি মোটরসাইকেল প্রাইভেট কারের পেছনে ধাক্কা দেয়। এছাড়া চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তরে পুলিশ সদস্যবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে 20 জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট ICU সেবা। এতে চরম ভোগান্তিতে জেলার বাসিন্দারা। করোনা মহামারীর সময় একটি ICU স্থাপন করা হলেও নানা সংকটে বর্তমানে সেটি বন্ধ আছে। ব্যবহার না করে অকেজো হয়ে যাচ্ছে ইউনিটটির কোটি টাকার সরঞ্জাম। জরুরি সময় চিকিৎসা না পেয়ে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। আবারও ইউনিটটি চালু করতে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম চায় কর্তৃপক্ষ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রায় 40 লাখ মানুষের বসবাস টাঙ্গাইল জেলায়, অথচ এত মানুষের জন্য জেলার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেই ICU বিভাগ। প্রতিদিন গড়ে 300 রোগী ভর্তি হন হাসপাতালটিতে, যাদের অনেককে নিবিড় পর্যবেক্ষণের জন্য রাখতে হয় ICUতে। কিন্তু দক্ষ লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দেয়া যাচ্ছে না গুরুত্বপূর্ণ এই সেবা। করোনার সময় 10 শয্যার একটি ICU স্থাপন করা হলেও পরবর্তীতে জনবল সংকটে ইউনিটটির কার্যক্রম চলমান রাখা যায়নি। দীর্ঘদিন ব্যবহার না করায় বিকল হয়ে যাচ্ছে সেখানকার অনেক সরঞ্জাম। দ্রুত ইউনিটটি চালুর দাবি সেবা প্রত্যাশীদের। করোনার সময় কিন্তু ICU ওয়ার্ডের ব্যবস্থা ছিল, করোনার শেষে সেটা বন্ধ হয়ে গেছে অলরেডি। কেন বা কি জন্য এটা আমরা জানি না, হয়তো বা জনবলের অভাব। আমাদের এখান থেকে ঢাকা রিফার করতে করতে দেখা যায় আমাদের রুগীটা মারা যায় বা অন্য একটা সমস্যা আমরা পড়ে যাই। অর্থের কারণে আমরা ঢাকা নিয়ে চিকিৎসা করতে পারি না। সেই হিসাবে আমাদের জেলায় যদি এইটা থাকে আমরা অনেক উপকৃত। ICUর ব্যবস্থা করে তাহলে এই রুগীগুলা, এই গরিব মানুষগুলা এখানে চিকিৎসা ব্যবস্থা পাবে। সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন। কর্তৃপক্ষ বলছে সংকট সমাধানে সরকারের কাছে দক্ষ জনবলের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম চাওয়া হয়েছে। এমনি জনবলের স্বল্পতা, তারপরে ডক্টরের স্বল্পতা, এইসব কারণে আমাদের ICUতে সেবা দেওয়ার অসম্ভব হয়ে পড়ে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি এবং স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে এই কিছুদিন আগে বেশ কিছু কনসালটেন্ট নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিছু কনসালটেন্ট পাবো
এবং পেলে আমরা 10 সজ্জার আইসিইউটা আমরা চালু করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত আইসিইউ সেবা চালু করে দুর্ভোগ লাঘবের দাবি ভুক্তভোগী টাঙ্গাইলবাসীর। আব্দুল হামিদ, RTV। নরসিংদীর ঘোড়াশালে শহীদ মইজউদ্দিন সেতু টোল প্লাজায় রসিদ ছাড়াই টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দায়িত্বরত টোল আদায়কারীরা অনলাইনে রসিদ না কেটে নগদ অর্থ নিয়ে ছেড়ে দিচ্ছে বেশিরভাগ যানবাহন। এতে প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে সরকার। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রসিদ ছাড়াই নগদ আদায় করা হচ্ছে টোল। টোলে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা না পড়ে ঢুকছে ব্যক্তিগত পকেটে। এমনটাই অভিযোগ শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ মইজউদ্দিন সেতুর দায়িত্বরত টোল আদায়কারীদের বিরুদ্ধে। ঘোড়াশালের টঙ্গী 5 তলার মহাসড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করছে হাজারো যানবাহন। সেতু টোল আদায়ের দায়িত্বে ছিল CNS নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। মেয়াদ শেষ হওয়ায় গেল 1 মাস ধরে নরসিংদী সড়ক ও জনপথের তত্ত্বাবধানে চলছে টোল আদায়ের কার্যক্রম, যেখানে নিয়োজিত কর্মচারীরা রসিদ ছাড়া অবৈধভাবে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে যানবাহন। এখানে টোল দিবে আইছিলাম, এখানে বলে টোল 500 টাকার নোট দিছি, টোল বলে লাগবে, স্লিপ লাগবে না, চলে যা। 2টা গাড়ি আমরা ধরলাম, ধরার পরে ড্রাইভাররা জিগাইলাম, ড্রাইভার আমার বললো আমরা টিকিট কই, আমরা টিকিট লই নাই। আমাকে আপনি কি টাকা দিচ্ছেন না? হ্যাঁ টাকা দিচ্ছি। আমাকে তাহলে আপনি টিকিট লইছেন না, টিকিট দিচ্ছেন এনতে। আমাদের কাছ থেকে প্রাপ্য টাকা নিচ্ছে কিন্তু আমাদেরকে স্লিপ দিচ্ছে না। ইতোমধ্যে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত 5 কর্মচারীকে বহিষ্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই ধরনের ঘটনা ঘটতেছে যে অনেকজন টিকিট পাইতেছে না। এটা আমরা ইন্টারনাল ইনফরমেশন যে আমাদের সিস্টেমটা আছে সেই সিস্টেমে যখন পাইলাম, আমরা সেটার প্রমাণ পাওয়ার সাথে সাথেই তাদের 5 জনকে বাদ দেওয়া হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও ব্যক্তিগত স্বার্থ হাসিলে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তি সহ দুর্নীতির মূল হোতাদের চিহ্নিত করতে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি সচেতন নাগরিকদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।